নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তুলির কথার আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, এখন বাজছে সকাল 6:45। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম ঝলমলে হয়ে রোদ উঠেছে। দেখতে কি ভাল লাগছে দেখুন। 4 দিন বৃষ্টির পরে আজকে রোদ উঠল। যাক বাবা, গাছপালাগুলো একটু রোদ পাবে। 4 দিনের বৃষ্টিতে একেবারে টবের মাটিগুলো স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো। আসলে কোনোটাই অতিরিক্ত ভালো নয়, জানেন তো। যখন খুব রোদ ওঠে তখন গাছগুলো একেবারে শুকিয়ে থাকে, আবার অতিরিক্ত বৃষ্টিতেও গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। এই দেখুন না, এত সকালেই সূর্যদেব একেবারে মাথার উপরে। রোদটা ভালো লাগছে বটে, কিন্তু বড্ড গায়েও লাগছে। সকালের এই ওয়েদারটা দেখে কাজ করার এনার্জি পেলাম। অনেকগুলো কাজ এই 4 দিন ধরে করা হয়নি, সেগুলো সব আজকে কমপ্লিট করতে হবে। এই যে ভিতরে থাকা টবগুলো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বলে বাইরে দিইনি, এগুলো প্রথমত বাইরে এখন বার করে দিই। একটু রোদ না পেলেও তো আবার গাছগুলোর সমস্যা। আমাদের ও বাড়ির পাশের বাড়িতে একটা নাগচম্পার ডাল ভেঙে পড়েছিল, তো আমি বললাম তাহলে নাগচম্পার ডালটা নিয়ে যাব। সেটাকে নিয়ে এসে দুভাগ করে দুটো টবে বসিয়ে দিয়েছিলাম। তা অনেক দিন আগেই বসেছিলাম, এখন নয়, প্রায় 1-1.5 মাস আগে। কিছুদিন একইভাবে থাকার পর একটা গাছের দেখলাম, একটা ডালের দেখলাম পাতাগুলো ঝরেনি, পাতাগুলো লেগেই গেছে। বোঝা গেল গাছটা হবে। আর ওই যে গাছটা বের করলাম, ওর ডালটার পাতাগুলো সব ঝরে গিয়ে আবার নতুন নতুন পাতা গজিয়েছে। তো এই কচি কচি গাছগুলো সবে বেরোচ্ছে। অতিরিক্ত বৃষ্টিতে বা অতিরিক্ত রোদে থাকলে যেন মনে হয় আবার যদি নষ্ট হয়ে যায়। যতই হোক দেখবেন নিজের হাতে করা গাছের একটা মূল্যই আলাদা, তার ভালোবাসা যেন আরও অনেক বেশি কেনা গাছের থেকে। যাই হোক, এখন সব গাছগুলো একে একে বাইরে বের করি। ভিতরে আমার অনেকগুলো টবই থাকে, যেইগুলো মনে হয় অতিরিক্ত গরমে বা বৃষ্টিতে রাখবো না, সেগুলি ভেতরটায় ঢুকিয়ে রাখি। কিন্তু বড় বড় টব তো অনেকগুলো থাকার পরে আবার সিঁড়ি স্পেসটাও একটুখানি কম হয়ে যায়, তাই কয়েকদিন রাখার পর আবার বাইরে বার করে দিই। বাইরে যেমন টবগুলো আছে, যেগুলো নতুন নতুন কেনা গাছ ছিল প্রথম প্রথম, সেগুলোও আমি মায়া করে ভিতরেই রাখতাম। তারপরে দেখলাম বাইরের নেচারের সাথে খাপ খাইয়ে নিয়েছে, আর কোনো অসুবিধা হবে না, তখন আবার বার করে দিই। সাদা জবার এই কুঁড়িটাও একটু পরেই ফুটে উঠবে, অর্ধেকটা খুলেই গেছে। সেদিন বললাম না, এই ফুলটা ফুটতে একটু বেলা হয়, একটু দেরি করে ফোটে, আর দেখতে ভারী মিষ্টি। রঙটা সাদা হলেও যেন একটা অন্যরকম। গাছটা এখনও গ্রো ব্যাগেই আছে, নার্সারি থেকে এনে এখনও পটিং করা হয়নি। আমি কদিন পরই করি, এখন আবার মাটির টবে বসাচ্ছি, তো টব আনবো তারপর বসাবো। আর এই পুদিনা গাছটা তো আপনাদের কালকেই দেখালাম, কেমন যেন নিচের পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে। উপরের কচি পাতাগুলো সবে হয়েছে, এখনই হলুদ হবে না, নিচের পুরনো পাতাগুলোই আগে তুলে নিই। গামলাটার মধ্যে খেয়াল করে দেখুন, পুদিনা গাছের কেমন রানারের মতন বেরিয়েছে। এগুলো থেকেও নতুন নতুন ডাল হবে, কচি কচি পাতা গজাবে। এখন যাই, পুদিনা পাতাটা চিবোতে চিবোতে একটুখানি চা বসিয়ে দিই। সকাল থেকে এখনও চাই খাওয়া হয়নি, তা প্রায় 7:15 মতন তো বেজেই গেল আমার গাছপালা বার করা এসব করতে করতে। সকালবেলায় আমি আর মা লিকার চা খাই। অল্প একটুখানি চিনি দিই, খুব বেশি দিই না, আর একটুখানি আদা দিয়ে চাটা করি। আমার চাটা নাকি খেতে ভালো হয়। মা প্রতিদিন সকালেই বলে, চাটা তুই কর, তোর করা চাটা খেলে যেন সারাদিনের আমেজটা পাওয়া যায়। এই যে সকালে চা খেতে খেতে আমার আর মায়ের গল্প শুরু হয়, প্রায় আধ ঘন্টা 40 মিনিট তো হয়েই যায়। আবার এক একদিন আড্ডা এমন জমে যায় যে দ্বিতীয় কাপ চা হয়ে যায়, কিন্তু আড্ডা আমাদের বন্ধ হয় না। মা আমার ছোট থেকেই খুব ভালো বন্ধু, জানেন তো। আমি যখন স্কুলে পড়তাম তখন থেকেই আমার প্রত্যেকটা কথা মাকে যেন টু দি পয়েন্ট না বলতে পারলে আমার ঠিক শান্তি হতো না। আর মাও কিন্তু আমাকে সব ব্যাপারে খুব এনকারেজ করতো। আমাকে বকার কোনো ব্যাপার হলেও মা সেই মুহূর্তে বকতো না, বুঝিয়ে শুনিয়ে পরে বলতো, যাতে আমি ঘাবড়ে গিয়ে কথাগুলো বলা বন্ধ না করে দিই। আজকেও তাই, প্রায় 40 মিনিট মতো দুজনে মিলে বসছিলাম, চা খেতে খেতে গল্প করলাম। আজকেও আমরা সেকেন্ড টাইম চা খেয়েছি, সেটা দেখানো হয়নি। আর কিন্তু অনেক কাজ পড়ে আছে, তাই মাও বললো, যা তুইও তাড়াতাড়ি করে নে, আমিও করে নিই। আমাদের এখানে মেড পেতে খুব অসুবিধা, জানেন তো। পাড়াতে আছে অনেকজন যারা অনেকগুলো বাড়িতেই যায়, কাজকর্ম করে দেয়, কিন্তু তাদের চার্জও অনেক বেশি। আর সবথেকে যেটা বড় অসুবিধার ব্যাপার, সেটা হলো কখন যে আসবে তার কোনো ঠিক নেই। আমাদের আবার বাসি কাজকর্ম একটু সকাল সকাল হয়ে গেলেই আমাদের খুব ভালো লাগে, কিন্তু তারা আসবে সেই বেলা 12টায়। আমার মা ওই জন্যই কোনো দিন বাড়িতে মেড রাখা সেভাবে পছন্দ করে না। আগে থাকতো যারা সকাল সকাল আসতো, কিন্তু তাদের আর টাইম না হওয়ার জন্য তারা আর করে না। আর তারপর বাকি যা কাজ মা করে আর আমি দুজনে মিলেই হয়ে যায়। বাড়িতে তেমন বিশেষ কিছু কাজ থাকে না, ঘরেতে তো অনেক মেম্বার নেই যে প্রচুর কাজ থাকবে, ওই আর কি টুকটাক। সকালে স্নান করার সময়ই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তাহলে এখন তাড়াতাড়ি ধোয়া হয়ে গেল। এই বৃষ্টির কদিন প্রচুর জামা কাপড় জমা হয়ে গেছিলো আমার বেটুর দুজনেরই। ওরগুলো কালকে কিছু ধুয়ে মেলে দিয়েছি, আর কিছু এখন ভেজালাম, পরে কাচবো।
বৃষ্টির মধ্যে মেলার জায়গার অসুবিধা বলে ভারী ভারী জামা কাপড়গুলো কাচিনি। মোটা জামা কাপড়গুলো শুকোতে বড্ড সময় নেয়, আর রোদ ছাড়া শুকোলে কীরকম একটা গন্ধও ছাড়ে, সেজন্য আর ভেজাইনি। কালকে রাত থেকে মেয়েটার শরীরটা বিশেষ ভালো নেই। ওই যে বললাম মনে হচ্ছে যেন ঠান্ডা লেগে যাচ্ছে, সেই ঠান্ডাই লেগে গেল। ওর এই ঠান্ডা লাগার সমস্যাটা বড্ড আছে, একটুতেই সর্দি হয়ে যায়, আর সর্দিটা চটপট বসে যায়, সেটা হচ্ছে আরও বেশি কষ্টের। এই হচ্ছে আমার মেয়ে অর্ণা। দুদিন ধরে ওর কথা বলছি, কিন্তু ওকে একবারও দেখানোই হয়নি। শরীরটা খারাপ, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠছে। এখন বাজছে প্রায় 8:45 মতন, একটু আগেই ঘুম থেকে উঠলো। এবার উঠে বায়না হয়েছে আমি এখন কার্টুন দেখবো, এখনই পড়তে বসবো না। অন্যদিন এতটা বায়না করে না, শরীর খারাপে যেন বায়না আরও বেড়ে যায়। এই স্পিকারটা কদিন আগে ওর কাকাই ওকে গিফট করেছে, এখন হলো বায়না ওটার মধ্যে সাউন্ডটা দিয়ে দাও, কার্টুনটা জোরে জোরে শুনতে পাবো। ওই কার্টুনগুলো দেখতে বেশ ভালো লাগে জানেন তো, আমিও মাঝে মধ্যে ওর সঙ্গে দেখি। এখনও আমাদের টিফিন খাওয়া হয়নি, বেশি বেলা যদিও হয়নি, মা তৈরি করছে, এবার খাবো। খাবি না, খাবি তো বলো, দুটো ভাজবো না তো একটাই ভাজবো আমি পেটুর জন্য। দেবে তাহলে একটা, তুমি খাবে না? পরে বলো এবার ভাজা হয়ে যাবে, তেলটা অফ করে দেবো, তখন এবার তুমি বলবে যে হ্যাঁ খাবো মা করার। কত বড় হয়েছে দেখ, তুই যে বললি জলে ভেজে বিশাল বড়। এই পাপড়টা বেশ বড় হয়, বেশি খড়ে, মা গ্যাসটা কমিয়ে দাও, খড়ে যাচ্ছে বেশি। এই জন্য তোমার জন্য তো করছি। মা আমার হ্যাংলা বুড়ি, আমার হাবলি বুড়ি এসে দাঁড়িয়েছে, আর ওটা তো আমারও কুচু বুড়ি, তো ওকে একটা দিতে হবে নাকি? তুমি তোমার মায়ের কুচু বুড়ি, পুড়িয়ে গেল কুচু বুড়ি করতে গিয়ে। কড়াইটা পাতলা হয়ে গেছে। সত্যি করে পাপড়গুলো বেশ ভালো রে, এত বড় বড় হলে কি করে? এই 555 পাপড়গুলো এরকমই হয়। তেলগুলো সব পড়ছে ওখানে, মানে এতটা তেলে আমার এই পটলটা ভাজা হবে না, আর একটু কমিয়ে দেবো রে তেল। দেখ তো, দিতেই হবে না। মা দিও না মা, এত তেল খাওয়া ভালো নয়। কমিয়ে দেবো? হ্যাঁ, সবটাই ঢেলে দাও, দিয়ে শুধু কড়াইটাই না নাড়াচাড়া করো, নুন হলুদ দিয়ে দেখো ভালো ভাজা হবে। সেটা ওইখানে যে করে শরবতটা রাখা ছিল, দুধ দেবো তখন দুধ দিতে এসেছে, তাতে তো হাতে কিছু পেলাম না, জল তো বেশি নিয়ে দিয়ে বাচ্চা একটু বেরিয়ে চলে এলাম, দুধ নিয়ে এলাম, এসে তোকে দেবো শরবতটা, আমি খাবো। তোমার শরবতটা কোথায় রাখলাম, ঘটি গ্লাস খাবে দেখিনি, এই যে ওটাই আমি ফেলে দিলাম নাকি, বেসিনে ফেলে দিয়ে কাটিয়া ধুয়ে নিয়ে দুধ নিয়ে চলে এলাম। আগেরটা আগে খেয়ে নিতে হয় মা, রাখতে নেই। চলো এটা খেয়ে নিই, নাহলে আবার ফেলে দেবে, আর খাওয়া হবে না। জলমল করে ফেলে দেবো। এই জলটা একেবারে বসিয়ে দিই, খেতে খেতে গরম হয়ে যাবে, পেটুকে স্নান করাবো। ওর কালকে জ্বর এসেছিল জানো মা, রাত্রেবেলায় খুব গরম ছিল গাটা। আজকে আবার আমার একটু বাইরেও যাওয়ার আছে, কদিন ধরে একটু কাজ ছিল, ব্যাংকে যাওয়া হচ্ছিল না, তো সেটা আজকেই যাব। বেটুকে গরম জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি, ঠান্ডাটা তাহলে সর্দিটা যদি একটু ওঠে তাহলে ভালোই হয়, ওর সর্দিটা বসে যায় বলেই খুব সমস্যা। স্নান করিয়ে ড্রয়িং খাতা দিয়ে বসিয়ে দিয়েছি, ও ততক্ষণ ড্রয়িংটা করবে, বিকালে আবার আজকে ক্লাস আছে, ও ততক্ষণ প্র্যাকটিসটা করুক, তার মধ্যেই আমি চলে আসবো, তারপর এসে ওকে খাওয়াবো। চলো টাটা। বাড়ি থেকে বেরোনোর সময়তেই বায়না হয়ে যায়, মা প্লিজ আসার সময় কিছু এনো। এবার একেই শরীরটা খারাপ, সেভাবে কিছু খেতেও চাইছে না, তাই একটা বারবন বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিলাম। কোনো রকমে দুটো খেয়েছে, বাকিটা আর খেতে পারেনি, কাশিটা বড্ড হচ্ছে, তাই ভাবলাম ভাতটা একটু খাইয়ে দিই, পেটটা একটুখানি ভরে যাক। ও শরীর খারাপ হলে এই এক সমস্যা, বিশেষ কিছু ঘ্যান ঘ্যান করে না, কিন্তু খাবার খেতে একদম চায় না। এখন একটু পটিয়ে পাটিয়ে আদর করে খাওয়াতে হবে, এই আর কি, তা না হলেই খাবো না, আমার ভালো লাগছে না, এইসব বায়না জুড়বে। মেয়েটা আমার এমনিতে খুব শান্ত, ওর যে বিশেষ কিছু একটা বায়না আছে, এটা দাও ওটা দাও, বা সবসময়তেই ঘুরতে যাব এমনটা কিছু নয়। আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, আমার মেয়ে কিন্তু আমার ঘুরতে যাওয়ার সঙ্গী। আমি আরও কোনো একদিন বিকালবেলায় বলি চল বেটু শপিং মলে ঘুরতে যাবি, দিয়ে দুজনে মিলে চলে যাই। অনেক মা যেমন অনেকের কাছেই শুনি ওর স্কুলের ফ্রেন্ডদের মায়েদের কাছে যে না বাবা ওকে নিয়ে বেরোই না, বড্ড বায়না করে জিনিস কিনে দেওয়ার জন্য, তাই ওকে নিয়ে যাওয়া যায় না। আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু সেটা না, আমরা দুজনে মিলেই একটুখানি ঘুরি, এদিক ওদিক দেখি, তারপর যদি মনে হয় কোনো দরকারি জিনিস আছে যেটা কিনবো, তাহলে সেটা কিনি, তারপর বাড়ি আসি। ওর কিন্তু বিশেষ খুব একটা বায়না নেই, আমার লক্ষ্মী মেয়ে। ওর এখন 6 বছর চলছে, এই দুর্গাপুজোর সময় সাথে পড়বে। আজকে খেতে বসে আবদার, মা তুমি আমায় ছোটোবেলায় কী করে খাওয়াতে সেই গল্প বলো। আগে যখন কলকাতায় থাকতাম, ও তখন খুব ছোট, ওর 1 বছর যখন বয়স, তখন আমরা গেছিলাম কলকাতায়।
তখন লাল শিয়াল নীল শিয়ালের গল্প বলতাম আর একটু চোখ পাকিয়ে পাকিয়ে বলতাম। ও এক্সাইটেড হয়ে টপার টপ খাবার খাওয়া হয়ে যেত। গল্পের মধ্যে যতক্ষণ না পর্যন্ত লাল শিয়াল ঘরের দরজা অবধি আসতো ততক্ষণই ওর খাওয়া কমপ্লিট। শিয়ালকে আর গল্পে কোনো দিন আমাদের ঘরেই ঢুকতে হয়নি। আমার শ্বশুরবাড়ির ওদিকে খুব শিয়াল আছে জানেন তো, দেখা যায় না খুব একটা, তবে রাত্রের দিকে ভীষণ কাছ থেকে আওয়াজগুলো শোনা যায়, মানে মাঠের দিক থেকে ওরা গ্রামের ভিতর দিয়ে ঢুকে আসে। তো খুব ছোট থাকতেই ও একবার ওই শিয়ালের ডাকটা শুনেছিল, আর তখন থেকেই ও শিয়ালের নাম শুনলেই খুব ভয় পেত। এখন বড় হওয়ার সাথে সাথে ভয়টা একটুখানি কেটে গেছে, এখন বুঝতে শিখে গেছে যে শিয়ালটা আর ঘরের ভিতর আসবে না। তো সেই যে গল্প তখন শোনাতাম, সেই শিয়ালকে আরও ঘরে পৌঁছতে দিত না, তার আগেই খাবার খেয়ে নিজেই বলতো আধো আধো গলায়, মা ফিনিশ মা ফিনিশ, এরকম আর কি। তো সেই সব গল্পই এখনও শুনতে চায়, আমারও বলতে বেশ ভালো লাগে। বাচ্চাদের ছোটোবেলাটা কত আনন্দেই না কাটে, আর বড় হওয়ার সাথে সাথেই যত রাজ্যের চাপ, বাচ্চাদেরও আর মায়েদেরও। পড়াশোনা করতে করতে এখন ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখন আর গল্প শোনার সময়ই পায় না। যাই হোক, আজকে ওকে খাওয়াতে আমার বেশ অনেকটাই সময় লাগবে, এখনও অর্ধেকটা ভাতই শেষ করতে পারিনি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতন টাটা।